এসেছি ঝাড়গ্রামে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে, জঙ্গলমহল সাহিত্যোৎসব হচ্ছে, এবং আমরা গতকাল রাত্রিবেলা এখানে ছিলাম, আমি এবং সন্তুদা ছিলাম। রাত্রি যাপন বেশ ভালোভাবেই হলো, সকাল থেকে উঠে বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটলো, তারপর আমরা একটু আড্ডাতে বসেছি, নেহাতি আড্ডা আর কিছু না। আমি সন্তুদার সাথে কিছু কথা বলবো, সন্তুদা আমাকে কিছু প্রশ্ন করবে, এই নিয়ে একটা আলাপ চাইতাস ছোট্ট করে। আচ্ছা সন্তুদা, এই যে লেখালেখি, আমি যেটা জানতাম যে তোমার লেখালেখির সূত্রপাতের আগে তুমি কুইজ এটাকে খুব ভালোবাসতে এবং কুইজ নিয়েই পথ চলছিলে। হঠাৎ কুইজ থেকে কবিতায় ফিরে আসা, এই ব্যাপারটা কি, কেন হঠাৎ এলো এরকম? দেখো, বিষয়টা হচ্ছে যে কুইজ থেকে কবিতায় ফিরে আসা ব্যাপারটা ওরকম নয়। কুইজ কোনো আমি মনে করি যে কুইজ বিষয়টা কোনো বিশেষ মৌলিকতা রাখে না, কারণ কুইজ হচ্ছে একটা চর্চা, সেটা হচ্ছে জ্ঞানের চর্চা। যেমন করে মানুষ কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, নাটক প্রবন্ধ রচনা করেন, তার মধ্যে একটা মৌলিকত্ব থাকে। কিন্তু কুইজের ক্ষেত্রে আমি বলতে পারি কুইজ হচ্ছে প্রশ্নের সংকলন। আমি যা জানি বা জানতে চাই বা বিভিন্ন বিষয়কে আমি খুঁড়ে এনে তার একটা সমন্বয় করে আমি ছাত্র সমাজের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে তাদের আত্মীকরণ করানোর প্রচেষ্টা করেছি। তো এইটাকেই আমি কুইজ বলে মনে করি। সেক্ষেত্রে একটা জিনিস প্রাপ্তি ঘটতে পারে, সেটা হচ্ছে কুইজ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে হয় এবং এই প্রতিযোগিতাগুলো আমাদের খিদে বাড়িয়ে তোলে। আর দ্বিতীয়ত, কুইজ থেকে একটা বিশেষ বিষয় কিছু মানুষকে প্রভাবিত করতে পারে, সেটা হচ্ছে জানার নেশা, খোঁড়ার নেশা, যেটা আমি বলতে পারি কুইজের চর্চার ফলেই আমি এই বিষয়ে নেশাগ্রস্ত হয়েছি। কারণ এখন যে বিষয়, আঞ্চলিক ইতিহাস বলো, লোকসংস্কৃতি বলো, এইসব বিষয়, লোকায়ত সাহিত্য, যে বিষয় বলো না কেন, আমি যতটুকুই সামান্য হলেও চর্চা করছি না কেন, এই সব বিষয়গুলো কিন্তু আরও জানার পেছনেও কী আছে সেটা জানবো। একদম মাটিটিকে খুঁড়ে দেখবো মাটির মধ্যে কী আছে। তো এই যে একটা নেশা, এটা কিন্তু কুইজ জাগিয়ে তুলেছে। ফলে কুইজ ছেড়ে একটা অন্য জগতে চলে এসেছি বিষয়টা নয়, কুইজ আমার মধ্যেই আছে এবং কুইজটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। যে সাহিত্য চর্চা করছে সেও কুইজার। কুইজ কথার অর্থই হচ্ছে জ্ঞান অন্বেষণ। আমি যদি জ্ঞান অন্বেষণ না করি তাহলে আমি কবিতা লিখব কীভাবে? আমি যদি জ্ঞান অন্বেষণ না করি, আমি যদি কোথায় কেমন সাহিত্য চর্চা হচ্ছে, প্রবন্ধ লেখা হচ্ছে, সেসব বিষয় না খুঁড়ি, তাহলে আমি কবিতার কাঠামো নির্মাণ করব কিভাবে? তো সেই সূত্র ধরে আমার মনে হয় যে এই জানা অজানার যে অন্বেষণ এবং তার সঙ্গে সাহিত্য চর্চা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে কোথাও না কোথাও। হ্যাঁ, একদম এই কথার সাথে আমিও সহমত। তবে কুইজ একটা পরিচিতি দেয়, এটাও তো তোমাকে মানতে হবে নাকি? প্রথম পরিচিতি হ্যাপি প্যারেন্টস ডে, দাদাগিরি, এভাবে একটা পরিচিতি তৈরি হয়েছিল তোমার, তারপর লেখালেখিতে আসা, তাই না? সেটা হয়তো ব্যক্তিগতভাবে কারো কারো ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় ঘটতে পারে, সেটা তার একটা পরিচিতির জগৎ অবশ্যই তৈরি করে। কিন্তু প্রত্যেকটা জগতের একটা নিজস্ব ধারা আছে। যেমন আমাদের সৌরজগতের একটা নিজস্ব ধারা আছে, তার মধ্যে 8টি গ্রহ, একটি বামন গ্রহ, তারা ঘুরে চলেছে। তেমনি অন্য একটি সৌরজগতের আরেকটি তার ধারা রয়েছে। তো যখন আমি যে ধারায় কিছুটা হলেও সাফল্য অর্জন করছি, মানুষের কাছে পৌঁছতে পারছি, তার মানে আমার একটা বৃত্ত তৈরি হচ্ছে। ঠিক যখনই আমি অন্য একটি জগতে বিচরণ করছি, যদি সেখানেও খানিকটা সাফল্যের ছোঁয়া যদি পেয়ে থাকি, তাহলে তার একটা ছোট হলেও বৃত্ত তৈরি হয়েছে। তো দুটো বৃত্ত যদি থাকে বা একাধিক বৃত্ত যদি কারো থাকে এবং সে যদি সমান মাপে সেটা চালাতে সক্ষম হয়, তাহলে থাকুক না। এক কথায় আমাদের বৃত্ত রচনায় কাজ, একেবারে তাই। এই বৃত্ত রচনার কাজে সকলেই আমরা ব্রতী আছি। একটা অন্য ধরনের একটু প্রশ্নে আছি। আমরা জঙ্গলমহল উৎসবে উপস্থিত হয়েছি, গতকাল থেকে আছি, যদিও পরশু শুরু হয়েছে। এই জঙ্গলমহলের সাহিত্য কোন পথে যাচ্ছে বলে তোমার মনে হয়? মানে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে পরবর্তী প্রজন্ম, বা আমরাই পারবো কি না? কেমন চলছে এই ধারা? জঙ্গলমহল সাহিত্য কোন পথে এখন? দেখো, জঙ্গলমহলের সাহিত্য বলতে আমার এই বিষয়টা প্রথমে একটু আমার আপত্তি আছে। বিষয়টা হচ্ছে সাহিত্য কখনো জঙ্গলমহল, উত্তরমহল
গৌড়মহল এইভাবে তো সাহিত্য রচনা হয় না। আমি কোন ভাষায় রচনা করছি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একদম। সেটা আমি জঙ্গলে থেকেও যদি বাংলা চর্চা করে, তাহলে আমি বাংলা সাহিত্য রচনা করছি। আমি যদি শহরে থেকে আমি গ্রামের আঞ্চলিক ভাষার চর্চা করি, তাহলে আমি আঞ্চলিক ভাষার চর্চা করছি। তো আমি কোথায় থাকছি সেটা বড় কথা না। জঙ্গলমহল উৎসব বলতে এখানে জিওগ্রাফিক লোকেশনটাকে বোঝানো হয়েছে, যে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জঙ্গলের আধার রয়েছে, সেই সমস্ত জেলাগুলির যারা কবি সাহিত্যিক, যারা বাংলায় কবিতা রচনা করছেন বা আঞ্চলিক ভাষায় কবিতা রচনা করছেন, প্রবন্ধ রচনা করছেন, গদ্য লিখছেন, প্রবন্ধ লিখছেন, গবেষণা করছেন, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা, একটা আলাপ পরিচিতি, একটা নিজেদের মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে সাহিত্যের অগ্রগতি ঘটানো। তো এইটা হচ্ছে আমাদের, আমি মনে করি এটা প্রশাসনের বা সরকারের মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে জঙ্গলমহলের সাহিত্য বলে আলাদা কিছু বিষয় নয়। তবে যদি আমি তোমার এই কথাটায় অন্যভাবে আলোকপাত করি যে জঙ্গলমহলের সাহিত্য, তাহলে কিন্তু সেটা বাংলা চর্চা নয়, সেটা আঞ্চলিক ভাষার চর্চা। হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাইছি, যেহেতু জঙ্গলমহল উৎসব, আমরা যারা জঙ্গলমহলে আমন্ত্রিত হয়ে এসেছি, কজন আমরা আমাদের যে আঞ্চলিক ভাষা সেটা চর্চা করছি, এই নিয়ে কিন্তু আমারও দ্বিধা হয় যে আমরা করছি না কেন। একেবারেই সেই ওই জায়গাটাতেই আমি আসার চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে জঙ্গলমহল সাহিত্য যদি আমি এইভাবে তার নামকরণ করি, তাহলে কিন্তু সেটা জঙ্গলমহল যে জিওগ্রাফিক লোকেশন, তার মধ্যে যে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সংস্কৃতি, তার চর্চা কিভাবে করছি, সেটাই সবচেয়ে বেশি মানে ফোকাসিং হওয়া দরকার, আলোকপাত হওয়া দরকার। সেক্ষেত্রে অনেকগুলো কথা আসে। প্রথমত প্রবাদ প্রতিম কবিবর ভবতোষ শতপথী, তিনি তো এই ধরনের আঞ্চলিক ভাষার কবিতার চর্চার পথিকৃৎ। বা মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় পুরুলিয়ায় উনি পথিকৃৎ। তো এই দু একজন যারা প্রথমে ভাবনা ভেবেছিলেন যে না, মান্য বাংলার শিষ্টাচার দিয়ে আমি আমার জঙ্গলমহলের প্রান্তিক জনপদের মানুষের মুখের কথা না বললে তাদের অন্তরে পৌঁছতে পারবো না। তো মুখে যেটা বলছি, মনে যেটা ভাবছি, স্বপ্ন যে ভাষায় দেখছি, সেই ভাষায় আমি যদি কবিতা লিখি, তাহলে সেটা হবে অন্তরের কবিতা, অন্তরের গান। তো সেই সূত্রপথে আমি মনে করি যে আঞ্চলিক ভাষা চর্চা আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের কিছুটা অংশ যদি ধরা যায়, তাহলে এইসব অঞ্চলে কিন্তু আঞ্চলিক কবিতা চর্চার একটা ইতিহাস রয়েছে, দীর্ঘদিন ধরে চলছে। তবে ক্ষীণ স্রোতে চলছিল। বর্তমানে এই চর্চা কিন্তু বেড়েছেই বলবো। সেক্ষেত্রে নতুন একটি চর্চা যুক্ত হয়েছে, সেটা আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের সীমান্ত ঘেঁষা, একেবারে সুবর্ণরেখা নদীর তীর বরাবর যে ভাষাটার অনেক নাম আছে। হাটুয়া ভাষা, দেড়গুজরি ভাষা, ঘরুয়া ভাষা, উড়িয়া বাংলা মিশ্র ভাষা এবং সবশেষে একটা সুবর্ণরৈখিক ভাষা, এই নামে তাকে বন্দি করা গিয়েছে। এই ভাষার চর্চা কিন্তু এখন একটা জোয়ার এসেছে, যে জোয়ার বোধহয় আমি অন্যান্য ভাষায়, যেমন বাঁকড়ি ভাষা, পুরুলিয়া ভাষা বা মানভূমা ভাষা বা এগুলো সবই উপভাষা বলা যেতে পারে। বা ধরে নিই আমরা যে সমস্ত আমাদের জঙ্গলমহলের অন্যান্য যে ভাষা, কুর্মি ভাষা রয়েছে, কুরমালি ভাষা রয়েছে, এই ভাষাগুলোতে লেখা হচ্ছে, কিন্তু জোয়ার শব্দটা ব্যবহার করা হয়তো যাবে না, যেমনটা সুবর্ণরেখিকে হচ্ছে। এখনই নাম করা যেতে পারে যে ধরুন ফটিকচন্দ্র ঘোষ অধ্যাপক মহোদয়, প্রমেশ প্রতিম পাঁজা, অনিমেষ সিংহ, দুলাল চন্দ্র দে, আমাদের উৎপল তালধি পাত্র ছিলেন। এছাড়া আরও বহু মানুষ রয়েছেন, পবিত্র পাত্র, পরেশ বেরা, একসময় রামেশ্বর পাণিগ্রাহী লিখেছেন দু একটি কবিতা এই ভাষায়। এই ভাষায় একটা পুরোপুরি নবজোয়ার এসেছে। আমি মনে করি যে এই জোয়ার যদি অন্যান্য ভাষাতেও লাগে এবং সে ভাষাকে সংরক্ষণ করার একটা প্রচেষ্টা, আঞ্চলিক সাহিত্য এগিয়ে যাবে, তাহলে এগোবে, অবশ্যই এগোবে। সেটাই। সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না, মানে যেটা সুবর্ণরেখাকে দেখতে পাচ্ছি, সেটা কুরবানিতেও দেখতে পাচ্ছি না। যদিও কুরবানিতে আমার মনে হয় অভিমন্যুদা কিছুটা কাজ করছেন, অভিমন্যু মাহাতো, উনি তো গীতাঞ্জলিকে অনুবাদ করলেন কুরমালিতে। ঠিক কথা। আর বর্তমান সময়ে পুরুলিয়াতে যে সমস্ত কবিরা লিখছেন বা মেদিনীপুরে লিখছেন, বেশিরভাগই দেখতে পাচ্ছি যারা শহর কেন্দ্রিক ভাষাটা। ধরুন দেবব্রত সিংহ লিখছেন বাঁকুড়ায়, পুরুলিয়ারও কিছুটা লিখছেন। ওখানে আমরা পাচ্ছি অতনু টিকাইত লিখছেন, সুমন বন্দ্যোপাধ্যায় লিখছেন আঞ্চলিক ভাষায়, উনি লিখছেন, অনেকেই লিখছেন। এবং এই জঙ্গলমহল জুড়ে কিন্তু আঞ্চলিক ইতিহাস চর্চা হচ্ছে।
কিন্তু এক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই যে অখণ্ড মেদিনীপুরের এই জোন, এই যে রিজিনটা, এই জায়গায় কিন্তু সত্যি কথা বলতে কি একটা তরুণদের মধ্যে, যুবাদের মধ্যে এই ভাষায় লেখার, কথা বলার, গান করার যে প্রবণতা, সেটা অন্য জায়গায় অনেকটাই কম হচ্ছে, এটা আমার ধারণা। নির্দিষ্ট 2-3 জনকে কেন্দ্র করে একটা আবর্তন ঘটছে বটে, কিন্তু এখানে রয়েছে আমারকার ভাষা আমারকার গর্ব বলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তারা সুবর্ণরৈখিক ভাষাকে নিয়ে সংস্কৃতি চর্চা করছে, ওখানে অন্যদের কবিতা পাঠ হচ্ছে, গান হচ্ছে, ওই ভাষায় বক্তব্য হচ্ছে, এটা ভাবা যায় না। একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য যুক্ত করি, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষার, বিশেষ করে আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের আঞ্চলিক ভাষার সংকলনগুলো বেরোচ্ছে, খুব গুরুত্বপূর্ণ দমে বেরোচ্ছে, এবং এই বিষয়ে বিশেষ সংখ্যা বার করছে বিভিন্ন পত্রপত্রিকাগুলো। এতটা জোয়ার সচরাচর কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। অবশ্যই। আমরা এই যে জেলার কথা বলছি, আমাদের মেদিনীপুর জেলার কথা বলছি, একদম ঘাটাল থেকে দাঁতন বা সবং, পিংলা, এই যে প্রান্তিক এলাকায় যারা লেখালেখি করেন, তারা বর্তমান সময়ে শহরের কবিদের থেকে পিছিয়ে আছেন, নাকি তারা একদম জোর কদমে তাদের সাথে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিচ্ছেন বলে তোমার কি মনে হয় এই বিষয়টা? দেখুন, এই বিষয়টা খুব মানে একই সঙ্গে একটা সদর্থক প্রশ্ন এবং একই সঙ্গে একটা নঙর্থক প্রশ্ন। তার কারণ হচ্ছে, কেন এই দুটো বিষয় আমি বললাম, কারণ এইভাবে মাপ ঝোঁক করাটা, যে শহরের কবি শহরের কবিতা, গ্রামের কবি গ্রামের কবিতা, এই মাপদণ্ড, কিন্তু যখন আমরা প্রান্তিকতার কথা বলছি তখন তো এই প্রশ্ন চলে আসবে। না, দুটো জিনিস হয় সেখানে। আমি আমার পুরনো কথা এবার ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে প্রান্তিক কবি বলে কি কিছু আদৌ হয়? আমি প্রান্তে আছি বলে আমি প্রান্তিক কবি না। আমার লেখাটা যদি হয় প্রান্তজনকে নিয়ে, তাহলে সেটা কিন্তু প্রান্তজনের কবিতা। কিন্তু প্রান্তিক কবি মানে আমি ঘরের কোণে বসে আছি, তার মানে এই নয় যে আমি বারান্দা থেকে বাইরে আছি। অর্থাৎ অবশ্যই আমি ঘরের উঠোনে, ঘরের ভেতরে থাকা মানে আমি সেই ঘরের সমস্ত প্রাঙ্গণে আছি। এই ভাবনাটাই আমাদেরকে জারিত করবে।